আজকে দেখবেন কিভাবে 452 জন চাইনিজ সৈন্য জাপানের 20,000 সৈন্যের মনে ভয় সৃষ্টি করেছিল এবং বুঝিয়েছিল সংখ্যার চাইতে যুদ্ধের কৌশল খুবই গুরুত্বপূর্ণ। আর এটা একটা সত্য ঘটনা। সাল 1937, আর এটা সেই সময় যখন চীন জাপানের যুদ্ধ চলছিল। আর এই যুদ্ধে জাপান সাংহাই শহরটা দখল করতে চায়, তাই তারা সবার প্রথমে সাংহাইতে আক্রমণ করে। কিন্তু চীন তেমনটা চায় না, তারা শান্তি চায়। আর এই কারণে বেশ কিছু চাইনিজ সৈন্য শান্তি বার্তা নিয়ে সাংহাই শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু তারা যখন শহরে পৌঁছায়, তারা দেখে শহরে আর কিছু বেঁচে নেই, সবকিছু ধ্বংস হয়ে গেছে। তাদের বেশ রাগ হয়, তাই তারা প্ল্যান করতে শুরু করে কিভাবে তারা জাপানি সৈন্যদেরকে হারাবে। এখন এই সৈন্যদের মধ্যে একটি বাচ্চা সৈন্য থাকে যার নাম সিয়াং হুবে। আর সিয়াং হুবে তার আঙ্কেলকে নেই, সে কোথাও চলে গেছে। আসলে তার বড় ভাই যার নাম ডুয়ান হু, সে দূরে একটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়ে সেখানে চলে গেছে এবং কিছু দূর যেতেই সে লক্ষ্য করে বেশ কিছু জাপানি সৈন্য দাঁড়িয়ে আছে এবং তারা তাদের দিকে এগিয়ে আসছে। ডুয়ান বেশ ভয় পেয়ে যায় এবং সে চিৎকার করে প্রত্যেককে সতর্ক করে দেয়। সে সবার প্রথমে তার ভাই সিয়াং এবং তার আঙ্কেলকে টানতে টানতে একটি ধ্বংস হয়ে যাওয়া বিল্ডিং এর পিছনে নিয়ে আসে এবং সেখানে লুকিয়ে পড়ে। এমনটা করাতে সে তার ভাই এবং আঙ্কেলকে বাঁচাতে পারলেও তার দলের বাকি সৈন্যদেরকে সে বাঁচাতে পারে না, তারা সেখানে মারা যায়। এখন রাত হলে এরা তিনজন এই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু যেদিকেই তারা যায় সেদিকে মৃতদেহ এবং ধ্বংসাবশেষে ভর্তি থাকে। এরই মধ্যে তারা লক্ষ্য করে বেশ কিছু হায়ার র্যাঙ্কের চাইনিজ সৈন্য লোয়ার র্যাঙ্কের চাইনিজ সৈন্যদেরকে মেরে ফেলছে, কারণ তাদের মতে এরা যুদ্ধক্ষেত্র থেকে পালানোর চেষ্টা করেছে। এখন এইসব দেখে ডুয়ান বেশ ভয় পেয়ে যায়, কারণ সেও তার পুরো টিমকে হারিয়েছে। তাই তারাও যদি হায়ার র্যাঙ্কের কাছে ধরা পড়ে, তবে হায়ার র্যাঙ্কের সৈন্যরা তাদেরকেও পলাতক হিসেবে মেরে ফেলবে। আর এই কারণে এই তিনজন এখান থেকে পালিয়ে যায়। কিছু দূর যেতেই তারা একদল সৈন্যকে দেখতে পায়। তারা সঙ্গে সঙ্গে সেই দলে যোগ দেয়, কিন্তু পরে তারা জানতে পারে এই দলের প্রত্যেকটা সৈন্য পলাতক। কিন্তু তাদের ভাগ্য ভালো থাকে, এই সৈন্যগুলো তাদেরকে মারে না, বরং একটি গোডাউনে নিয়ে যায় এবং সেখানে তাদেরকে দিয়ে কাজ করায়। এখন এরা যেই গোডাউনটায় রয়েছে, এটা বেশিরভাগ সময়টাই ব্যবহার করা হয় যুদ্ধের জন্য, কারণ এই বিল্ডিং এর অবস্থান ঠিক বর্ডারের পাশে, যার কারণে জাপানিজ এবং চাইনিজ দুই দলের জন্যই এই বিল্ডিং এ বসে যুদ্ধ করাটা সহজ। আর এই কারণে বিল্ডিং এ শুধুমাত্র দেওয়ালগুলোই বেঁচে আছে, বাকি সবকিছু ধ্বংস হয়ে গেছে। এখন এই টিমের কমান্ডার যার নাম সেং হং, সে মোটেও খুশি থাকে না, কারণ তাদের সাথে এই বিল্ডিং এ পলাতকরাও রয়েছে, যেটা তার মোটেও পছন্দ নয়, বরং সে চায় পলাতকদের মেরে ফেলতে। কিন্তু লেফটেন্যান্ট কর্নেল সি জিনুয়ান তাকে বাধা দেয় এবং জানায় পলাতকরা তাদের সাথে অবশ্যই থাকবে এবং তাদেরকে কাজে হেল্প করবে। এই কথা শুনে ডুয়ানের কর্নেলের উপর বিশ্বাস হয়, তাই সে কর্নেলকে বোঝানোর চেষ্টা করে যে তারা কোনো পলাতক নয়, বরং তাদের দলের সবাই মারা গেছে। সে আরো বলে, আমরা ওয়াংপি হেডকোয়ার্টার থেকে এখানে এসেছি। কিন্তু এই সবকিছু শুনে কর্নেল কোনো গুরুত্ব দেয় না, বরং তাদেরকে কাজে পাঠিয়ে দেয়। এখন এই সৈন্যগুলো যখন কাজ শুরু করে, হঠাৎ করে একটি সৈন্য অ্যালার্ম বাজায়, কারণ তার মতে কেউ এখানে আসছে। কিন্তু ভালোভাবে দেখলে তারা বুঝতে পারে এরা কোনো শত্রু নয়, বরং চায়নার সাধারণ নাগরিক, যারা এই যুদ্ধ থেকে বাঁচার জন্য পাশের শহরে আশ্রয় নিচ্ছে, যেখানে মারা যাবার কোনো ভয় নেই। এখন এই সৈন্যগুলো তাদের কর্তব্য মতো এই মানুষগুলোকে সঠিক পথ দেখিয়ে দেয়। কিন্তু এর মধ্যে ডুয়ান ওয়ের আঙ্কেল এই মানুষের ভিড়ে মিশে যায়, কারণ সেও চায় এদের সাথে সুরক্ষিত জায়গায় চলে যেতে। কিন্তু গেটের কাছে পৌঁছালে গার্ডরা তাকে আটকে দেয়, কারণ তার শরীরে সৈন্যের পোশাক থাকে আর নিয়ম অনুযায়ী সৈন্যদের এখান থেকে যাওয়া নিষেধ, যার ফলে সে বাধ্য হয়ে আবারও গোডাউনে ফিরে আসে। এখন রাত গভীর হলে এই সৈন্যগুলো গোডাউনের বিল্ডিং থেকে পাশের শহরের সৌন্দর্য উপভোগ করতে শুরু করে। তারা লক্ষ্য করে দূরে একটি বিল্ডিং এ একজন মহিলা গান করছে, আর এই গান তারা প্রত্যেকে দূর থেকে এনজয় করে। অন্যদিকে ডুয়ানের ছোট ভাই যার নাম হুবে, সে একটি নতুন বন্ধু খুঁজে পায় যার নাম সিয়াকিয়া ইউয়ে। এখন সিয়াকিয়া হুবেকে এই দুই শহরের মধ্যে পার্থক্য বোঝায়। সে জানায় তারা যেখানে বর্তমানে রয়েছে সেটা হলো নরক, এবং তাদের সামনে যেই শহরটা রয়েছে সেটা হলো স্বর্গ। এই সব কিছু বলার পর এই দুজন বিল্ডিং এর ভিতরের অংশটায় যায়, যেখানে তারা একটি গোপন দরজা খুঁজে পায়। তারা সঙ্গে সঙ্গে দরজা দিয়ে প্রবেশ করে এবং দেখে একটি সাদা ঘোড়া দাঁড়িয়ে আছে। তারা বেশ অবাক হয়, কারণ এই অবস্থাতেও ঘোড়াটি সুরক্ষিত আছে। এখন এর মধ্যে একজন সৈন্য ঘোড়ার আস্তাবলের লক খুলে ফেলে, যার ফলে ঘোড়াটি বেরিয়ে যায়। কিন্তু তাদের ভাগ্য ভালো থাকে, সিয়াকিয়া ঘোড়াটিকে তার ট্যালেন্টের দ্বারা ধরে ফেলে। পরের দিন সকালে শহরের মানুষজন মনে সাহস নিয়ে পুনরায় রাস্তায় বের হয়, আর ঠিক তখনই বিশাল আওয়াজ করে একটি বিস্ফোরণ হয়। তারা ভালোভাবে লক্ষ্য করলে দেখে একাধিক জাপানি সৈন্য দূরের এক বিল্ডিং এ দাঁড়িয়ে তাদের পতাকা ওড়াচ্ছে, কারণ তারা সেই বিল্ডিং দখল করে নিয়েছে। আর এমনটা করার ফলে তাদের কনফিডেন্ট আরো বেড়ে যায়, যার ফলে তারা গোডাউনে হামলা করে দেয়। কিন্তু তারা জানে না এটা একটা ফাঁদ, কারণ চাইনিজ সৈন্যরা গোডাউনে চুপচাপ লুকিয়ে থাকে, যার ফলে খুব সহজেই তারা জাপানি সৈন্যগুলোকে মেরে ফেলে। কিন্তু এই ফাইটে ডুয়ান এবং তার ভাই অংশগ্রহণ করতে পারে না, কারণ কর্নেলের মতে তারা এখনো পলাতক। এখন এই ফাইট শেষ হলে ডুয়ান মৃতদেহ সরাতে বাকি সৈন্যদেরকে হেল্প করে, কিন্তু এত কিছু করার পরও জাপানি সৈন্যদের সংখ্যা শেষ হয় না। ডুয়ান যখন জানালা দিয়ে বাইরেটা দেখে, সে অবাক হয়ে যায়, কারণ চারিদিকে শুধুমাত্র জাপানি সৈন্য রয়েছে, এমনকি তারা তাদের দিকে গ্যাস বোম ছুড়ছে, যার ফলে তারা বেশ সমস্যায় পড়ে যায়। আর এভাবেই একটা সময় গ্যাসের
যার ফলে গ্যাস বিল্ডিং থেকে বেরিয়ে শহরে ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষেরা অসুস্থ হয়ে যায়। অন্যদিকে গোডাউনের ভিতরে সৈন্যরা কোনো রকমে গ্যাসগুলোকে বের করে ফেলে, কিন্তু এমনটা করতে গিয়ে ডুয়ান একটি টানেলের মধ্যে পড়ে যায়। ডুয়ান প্ল্যান করে সে চারিপাশটা ভালোভাবে দেখবে, তাই সে টানেল বরাবর এগোতে শুরু করে এবং কিছুটা যেতে সে লক্ষ্য করে একটি গেট, যার সাহায্যে খুব সহজেই এখান থেকে বেরোনো যায়। এখন দুপুর হলে একজন জার্নালিস্ট যার নাম ফ্যাং জিংওয়ে সে সাংহাই শহরে ঘুরে ঘুরে সব ইনফরমেশন কালেক্ট করে এবং সেগুলো টাকার বিনিময়ে জাপানি সৈন্যদের কাছে বেচে দেয়। আর এমনই একজন জাপানিজ কর্নেল যার নাম কোনেইসা সেই খবর পেয়ে প্ল্যান করে ফেলে কিভাবে তারা অ্যাটাক করবে। অন্যদিকে গোডাউনে চাইনিজ সৈন্যরা বিল্ডিং এর সব গেটগুলো খুলে দেয় যাতে তারা মৃতদেহগুলোকে বের করতে পারে, কিন্তু এমনটা করতে গিয়ে সেই সাদা ঘোড়াটা বেরিয়ে যায়। আর এই দৃশ্য দেখে সাধারণ মানুষেরা মনে করে নেয় পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু তাদের ধারণা ভুল হয়, কারণ সেই মুহূর্তে বিপরীত বিল্ডিং থেকে জাপানি সৈন্যরা চিৎকার করে ওঠে। আসলে তারা বেশ কিছু চাইনিজ সৈন্যকে পোলের সাহায্যে ঝুলিয়েছে যাদেরকে তারা মেরে ফেলবে। এখন ডুয়ান লক্ষ্য করে এই সৈন্যদের মধ্যে তার আঙ্কেলও রয়েছে, যেটা দেখে তার বুক কেঁপে ওঠে, কিন্তু সে কিছুই করতে পারে না, কারণ কর্নেল তাদেরকে অন্য কাজের দায়িত্ব দেয়। আর এই কাজ হলো তাদের কাছে বন্দী থাকা জাপানিজদের মার্ডার করা। এখন অর্ডার মতো সব সৈন্যরা এক এক করে জাপানিজদের মেরে ফেলে, কিন্তু ডুয়ানের যখন সময় আসে সে মারতে পারে না, কারণ তার সামনে যেই সেনাটা থাকে সেটা জাপানিজ হলেও সেটা ঠিক তার ভাইয়ের মতো দেখতে, তাই সে থেমে যায়। কিন্তু একজন কমান্ডার তাকে বোঝায় এই জাপানিজরাই তার আঙ্কেলকে মেরে ফেলেছে, তাই তাকে এটা করতেই হবে। এখন এই কথা শুনে ডুয়ান সঙ্গে সঙ্গে গুলি চালিয়ে দেয়। এখন রাত হলে কিয়াসিয়া হুবের সাথে তার পছন্দের খাবার ভাগ করে নেয়। অন্যদিকে হুবের বড় ভাই হুবেকে নিয়ে বেশ চিন্তায় থাকে, কারণ তার বয়স যুদ্ধ করার মতো নয়, কিন্তু তবুও সে এখানে রয়েছে। তাই ডুয়ান কর্নেলকে বোঝানোর চেষ্টা করে যাতে সে তার ভাইকে এখান থেকে যেতে দেয়, কিন্তু কর্নেল তাকে অনুমতি দেয় না। তাই ডুয়ান প্ল্যান করে সে পুনরায় টানেলের ভিতরে যাবে এবং সেখান থেকে পালানোর রাস্তা খুঁজে বের করবে। এখন টানেলের মধ্যে আসতেই তার সাথে আরো দুজন পলাতক সেনা যোগ দেয়। এখন এরা তিনজন মিলে রাস্তা খুঁজতে শুরু করে, কিন্তু তারা রাস্তা খুঁজে পায় না, বরং বেশ কিছু জাপানিজ সৈন্যের শব্দ শুনতে পায়। তারা সঙ্গে সঙ্গে জলে ডুব দেয় যাতে জাপানিজরা তাদেরকে দেখতে না পায়। এখন এই তিনজনের মধ্যে একজনের দম ফুরিয়ে আসে, যার ফলে সে ওপরে ওঠার চেষ্টা করে, কিন্তু বাকি দুজন তাকে উঠতে দেয় না, কারণ এমনটা করলে তারা ধরা পড়ে যাবে, যার ফলে সে সেখানেই মারা যায়। এখন এই দুজন টানেল থেকে বেরিয়ে খোলা জায়গায় চলে আসে, কিন্তু তারা পালাতে পারে না, বরং সাধারণ মানুষেরা চিৎকার করে জানিয়ে দেয় তারা এখান থেকে পালানোর চেষ্টা করছে। তাই বাধ্য হয়ে ডুয়ানো সবকিছু স্বীকার করে নেয় এবং তাদের টিমকে জানিয়ে দেয় টানেল দিয়ে কিভাবে জাপানিজ সৈন্যরা গোডাউনে প্রবেশ করছে। এখন এই খবর পেতেই সঙ্গে সঙ্গে চাইনিজ সৈন্যরা সতর্ক হয়ে যায় এবং জাপানিজদের সাথে ফাইট শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ ফাইট চলার পর অবশেষে চাইনিজরা জাপানিজ সৈন্যদেরকে মেরে ফেলে। এখন এই খবর যেহেতু সবার প্রথমে ডুয়ান তাদেরকে দিয়েছে, তাই সাধারণ মানুষেরা তাকে হিরো বানিয়ে ফেলে এবং তার সুনাম করতে শুরু করে। এমনকি তিনজন অল্প বয়সের ছাত্র ডিসাইড করে ফেলে তারাও ভবিষ্যতে ডিফেন্সের জবই করবে। এখন ডুয়ান এবং তার সঙ্গী যখন পুনরায় গোডাউনে ফিরে আসে, কর্নেল তাদেরকে বেশ বকা দেয় এবং শাস্তি হিসেবে তাদেরকে এই যুদ্ধ পরিচালনা করার দায়িত্ব দেয়। পরের দিন সকালে চায়নার সাধারণ মানুষেরা জাপানি সৈন্যদেরকে দেখে আরো একবার চিন্তায় পড়ে যায়, কিন্তু এর মধ্যে সেই রিপোর্টারও থাকে যার নাম ফ্যাং, কিন্তু সে বেশি চিন্তা করে না, বরং সে এই যুদ্ধে কে জিতবে সেই নিয়ে বেটিং শুরু করে দেয়। বেশ কয়েক ঘন্টা পর জাপানিজ আর্মিরা যুদ্ধ করার জন্য গোডাউনের খুব কাছে চলে আসে। অন্যদিকে গোডাউনের চাইনিজ সৈন্যরা বন্দুক হাতে নিয়ে রেডি হয়ে যায়, আর এদের মধ্যে ছোট ছোট বাচ্চারাও থাকে। এখন যুদ্ধ শুরু হলে দুই দলের প্রচুর পরিমাণে সৈন্য মারা যায়, কিন্তু এদের মধ্যে ছোট্ট হুবে যুদ্ধ চালিয়ে যায়। হুবে লক্ষ্য করে তাদের বিল্ডিং এর সেই সাদা ঘোড়াটা বর্তমানে বাইরে রয়েছে আর সে বিপদে রয়েছে, তাই সে তার বন্ধু সিয়াকিয়াকে এই খবরটা জানিয়ে দেয় যাতে সে তার মুখে আওয়াজ করে আগের মতোই ঘোড়াটাকে ফিরিয়ে আনতে পারে, কিন্তু এবার সে ব্যর্থ হয়। যখন জানালায় মুখ বের করে সে আওয়াজ করে, জাপানিজ সৈন্যরা তাকে গুলি করে মেরে ফেলে। এখন সময়ের সাথে সাথে চাইনিজ আর্মির সংখ্যা কমতে থাকে, কিন্তু তাদের কাছে তাদের নিজস্ব টেকনিক থাকে, যার ফলে তারা যুদ্ধ চালিয়ে যায়। একটা সময় তারা বিল্ডিং এর দেওয়ালগুলো ফুটো করে এবং সেখান থেকে বোম ছুটতে শুরু করে। একই সাথে তারা আয়না ব্যবহার করে জাপানিজ আর্মিদের উপর নজর রাখতেও শুরু করে দেয়, কিন্তু যেহেতু জাপানিজ আর্মিদের সংখ্যা বেশি থাকে তাই তাদের এই প্ল্যানগুলো একটা সময় ব্যর্থ হয়ে যায়, যার কারণে এক এক করে চাইনিজ সৈন্য নিজের পুরো শরীরে বোম বেঁধে জাপানিজদের উপর আছড়ে পড়ে এবং একাধিক পরিমাণে জাপানিজ সৈন্যরা মারা যায়। এখন এই মর্মান্তিক দৃশ্য দেখে চায়নার সাধারণ মানুষের মনে মায়া হয়, তাই তারা প্ল্যান করে তারা সৈন্যদেরকে হেল্প করবে। তাই বেশ কিছু ভলেন্টিয়ার যুদ্ধের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গোডাউনের দিকে এগিয়ে যায়, কিন্তু জাপানি স্নাইপার এক এক করে প্রত্যেককে মেরে ফেলে। এখন এই খারাপ অবস্থায় সাধারণ মানুষেরা গোডাউনে কল করে এবং কর্নেলের কাছে জানতে চায় এখনো কতগুলো সৈন্য বেঁচে আছে। কর্নেল বুঝতে পারে সাধারণ মানুষের মনে কি চলছে, তাই সে তাদের মনের আশা বজায় রাখার জন্য তাদেরকে মিথ্যে বলে। সে জানায় এখনো 800 সৈন্য বেঁচে আছে, যদিও আসলে 452 জন সৈন্যই বেঁচে আছে। এখন এইসবের মধ্যে একজন সাধারণ মানুষ এই বিল্ডিং এ চলে আসে, আর এটা আর কেউ নয় স্বয়ং রিপোর্টার ফ্যাং। আর সে এখানে এসে সৈন্যদের হেল্প করে না, বরং তাদের ফটো তুলতে শুরু করে। একই সাথে ডুয়ানের এক বন্ধু রিপোর্টার ফ্যাং এর কোটটা চুরি করে নেয় এবং সেটা পরে নেয়, কারণ সে এখান থেকে পালাতে চায়। কিন্তু ডুয়ান এইসব দেখে তাকে বাধা দেয় এবং বোঝায় এই যুদ্ধ শেষ হলে তারা সবাই একসাথে বাড়ি যাবে। অন্যদিকে হুবে তার বন্ধু সিয়াকিয়াকে হারিয়ে একদম ভেঙে পড়ে, তাই একজন কমান্ডার তার মন ভালো করার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে। এখন হুবে খাবার খেতে খেতে বাইরেটা ভালোভাবে দেখে। সে লক্ষ্য করে প্রত্যেকটা মানুষ এখন তাদেরকে হেল্প করতে চায়, আর সেটা খাবার দিয়ে হোক অথবা অন্য কিছু দিয়ে। আর এবার তারা হেল্প করার জন্য ব্রিজ পার করে না, বরং লম্বা একটি রাবার ব্যান্ডের সাহায্যে প্রয়োজনীয় জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে বিল্ডিং এ
সৈন্যে পাঠিয়ে দেয়। আর এমন ভাবে সামনের হোটেলের মালিক একটি বড় চাইনিজ পতাকা তাদেরকে দান করে, যেটা দেবার জন্য একটি মেয়ে নদী পার করে গোডাউনের দিকে এগিয়ে যায়। ডুয়ান এসব কিছু লক্ষ্য করে এবং সে বুঝতে পারে এটা কতটা রিস্কে, তাই সে যতটা সম্ভব মেয়েটিকে হেল্প করে। কিন্তু এমনটা করতে গিয়ে একটি গুলি ঠিক তার কানের পাশ দিয়ে চলে যায় এবং সেখানে ক্ষত হয়ে যায়। এই সব কিছুর পর কর্নেল প্রত্যেককে জানায় এই যুদ্ধ যে করেই হোক আরো 2 দিন কন্টিনিউ করতে হবে, কারণ এটা হেডকোয়ার্টারের অর্ডার। সে আরো বলে এমনটা করলে সরকার প্রতিটা দেশ থেকে সমর্থন পাবে, তাই আমাদেরকে এটা করতেই হবে। যদিও কর্নেল ভালোভাবে জানে তাদের কাছে বর্তমানে যা সৈন্য আছে সেগুলো দিয়ে যুদ্ধ 1 ঘন্টাও কন্টিনিউ করা যাবে না, কিন্তু সে হার মানে না। কর্নেল অর্ডার দেয় এই 2 দিন আমরা কোনো রকম পতাকা আকাশে ওড়াবো না, কারণ এমনটা করলে শত্রুপক্ষ আরো অ্যাগ্রেসিভ হয়ে যাবে। কিন্তু এই প্রস্তাবে প্রত্যেকে সম্মতি দেয় না, কারণ তারা মনে করে পতাকা আকাশে না ওড়ানোর অর্থ হলো অলরেডি তারা হেরে গেছে। এখন কর্নেল এইরকম বিভিন্ন ধরনের মতামত শুনে সে অবশেষে প্ল্যান করে তারা পতাকা ওড়াবে। পরের দিন সকালে প্রত্যেকটা সৈন্য গোডাউনের ছাদে দাঁড়িয়ে পতাকা ওড়াতে শুরু করে, যেটা দেখে সাধারণ মানুষেরা খুব খুশি হয়ে যায়। কিন্তু জাপানিজ আর্মিরা মোটেও খুশি হয় না। তারা সঙ্গে সঙ্গে ফাইটার প্লেন নিয়ে বেরিয়ে পড়ে এবং পতাকা লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে। এমনটা করার ফলে একাধিক চাইনিজ আর্মি মারা যায়, কিন্তু তবুও তারা হাত থেকে পতাকা ফেলে না। আর এই সব দেখে জাপানিজরা সাধারণ মানুষের উপরও অ্যাটাক করা শুরু করে দেয়। যেহেতু এখানে আগের থেকেই বাইরের দেশের মানুষেরাও রয়েছে, তাই জাপানিজরা এই অ্যাটাক করে যুদ্ধের নিয়ম ভঙ্গ করে ফেলে, যার ফলে বিভিন্ন দেশ তাদেরকে হুমকি দিতে শুরু করে। কিন্তু জাপানিজরা তবুও থামে না, তারা ফাইট করে যায়, যার ফলে চাইনিজ পতাকা অবশেষে মাটিতে পড়ে যায়। কিন্তু বেঁচে থাকা সৈন্যরা যখন জানতে পারে বিভিন্ন দেশ তাদেরকে সাপোর্ট করছে না, তাই তারা পুনরায় পতাকা তুলে ফেলে। কিন্তু এবার জাপানিজরা তাদের উপর অ্যাটাক করতে পারে না, কারণ ব্রিটিশ গভর্নমেন্ট তাদেরকে সরাসরি হুমকি দেয়। এখন এই সব কিছু দেখে ডুয়ান বেশ খুশি হয়ে যায়, কিন্তু তার খুশি বেশিক্ষণ থাকে না, কারণ সেই মুহূর্তেই একটা গুলি তার পেটে এসে লাগে, যার ফলে সে নিচে শুয়ে পড়ে। ডুয়ান এই অবস্থাতে সেই রিপোর্টারকে একটা ফটো তুলতে বলে, যাতে তার ভাই তার শেষ ছবিটা দেখতে পায়। এই সব কিছুর পর হুবে মনে দুঃখ নিয়ে বাইরের শহরটা দেখতে থাকে এবং ভাবতে থাকে তার দাদা তাকে কতটা ভালোবাসতো, কিন্তু সে আর এখন নেই। তাই সে তার কষ্ট দূর করার জন্য সেই সাদা ঘোড়াটাকে জড়িয়ে ধরে। এখন রাত হলে কর্নেল প্রত্যেকটা সৈন্য এবং সাধারণ মানুষকে বোঝায় কেন তারা এই সাংহাই শহরের জন্য যুদ্ধ করছে এবং এর পেছনে আসলে ইতিহাসটা কি, সেই সব কিছু বুঝিয়ে দেয় এবং তাদের মনে দেশের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়। পরের দিন সকালে ব্রিটিশ সরকার রেড ক্রস পতাকা নিয়ে যুদ্ধক্ষেত্রে চলে আসে এবং সাধারণ মানুষের কাছে এটা সুরক্ষিত জায়গা হিসেবে ঘোষণা করে, যার ফলে জাপানিজ এবং চাইনিজ 2 দেশেরই কর্নেল ঘোড়ায় করে শান্তি বার্তা নিয়ে এগিয়ে আসে। জাপানিজ কর্নেল ভালোভাবে জানে এই যুদ্ধের পর অন্য কাউকে কর্নেল পদে নিযুক্ত করা হবে, অর্থাৎ সে আর কর্নেল থাকবে না। একইভাবে চাইনিজ কর্নেলও জানে তাকেও তার পদ থেকে সরানো হবে, তাই এই দুজনই নিজের সম্মান বাঁচানোর জন্য ডিসাইড করে তারা শেষ যুদ্ধ করবে। এখন চাইনিজ কর্নেল পুনরায় গোডাউনে ফিরে আসে এবং বেঁচে থাকা সৈন্যদেরকে পুনরায় যুদ্ধের জন্য তৈরি করে। এরই মধ্যে কমিশনার কর্নেলের কাছে আসে এবং তাকে অর্ডার দেয় সে যেন এই যুদ্ধ এখানে শেষ করে দেয়। কিন্তু কর্নেল তার কথা মানে না, বরং সে মনে করে আজকের দিনটা সে যুদ্ধ কন্টিনিউ করলে বিভিন্ন দেশ তাদেরকে সাপোর্ট করবে। কিন্তু দুঃখের বিষয় কমিশনার তাকে জানিয়ে দেয় এটা সম্পূর্ণ মিথ্যে কথা। যদিও সরকার এটা ঘোষণা করেছিল, কিন্তু বর্তমানে চায়নার পরিস্থিতি দেখে কোনো দেশই তাদেরকে হেল্প করতে আসবে না। তাই ভালো হবে যদি তুমি এই যুদ্ধ এখানে শেষ করে দাও। এতে তুমি সম্মান পাবে না ঠিকই, কিন্তু দেশ ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। এই কথা শুনে কর্নেল বেশ রেগে যায়, কারণ এই কথাটা সে যদি আগে বলতো তবে তার টিমের হাজার হাজার সৈন্য বেঁচে যেত। তাই কর্নেল মনে করে এই যুদ্ধ থামিয়ে দিলে সেই সৈন্যগুলোর বলিদান ব্যর্থ হবে, তাই সে কমিশনারকে না করে দেয়। এখন রাত হলে বাইরে সার্চ লাইটগুলো সব বন্ধ করে দেয়, যাতে সৈন্যগুলো ব্রিজ পার করে জাপানিজদের উপর হামলা করতে পারে। এখন বেশ কিছু সৈন্য ব্রিজ বরাবর এগোতে শুরু করে, কিন্তু তখনই জাপানিজরা তাদের নিজস্ব সার্চ লাইট অন করে, যার ফলে খুব সহজেই তারা ব্রিজে থাকা সৈন্যগুলোকে মেরে ফেলে। এখন এইসব দেখে কিছু ভলেন্টিয়ার জাপানিজদের দিকে ছুটে যায়, কিন্তু তারাও একটা সময় মারা যায়। আর এমন ভাবেই অল্প অল্প করে প্রায় সব সৈন্যই মরে যায়, যাদের মধ্যে চাইনিজ কর্নেল জিনুয়ানো থাকে। এখন যেহেতু কর্নেল আর বেঁচে নেই, তাই বেঁচে থাকা সৈন্যগুলো যুদ্ধ থামিয়ে দেয় এবং জীবন বাঁচিয়ে শহরের সুরক্ষিত স্থানে চলে যায় এবং চায়নার সাধারণ মানুষেরাও তাদেরকে সুরক্ষিতভাবে আশ্রয় দেয়। এই যুদ্ধে সাময়িকভাবে জাপানিজরা জয়ী হলেও তারা সম্পূর্ণরূপে জয়ী হতে পারে না, কারণ এরপরও চায়না তাদের নতুন আর্মি দিয়ে যুদ্ধ কন্টিনিউ করেছিল এবং অবশেষে সাল 1945-এর 2রা সেপ্টেম্বর তারা জাপানকে হারিয়েছিল। এখন বর্তমান সময়ে সাংহাই শহরের সেই গোডাউনটা সুরক্ষিতভাবে রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে হাজার হাজার চাইনিজ সৈন্যের দেশের প্রতি বলিদানের স্মৃতি। আর আজও মানুষ সেই স্মৃতি দেখার জন্য সাংহাই শহরে অবশ্যই যায়।